আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি মশিউর আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা বেশ কিছুদিন যাবৎ কিছু ভয়ঙ্কর ঘটনা শুনে আসছেন। সাধারণত বিভিন্ন লেখকের লেখা কিছু ঘটনা, তারানাথ তান্ত্রিকের কিছু ঘটনা আপনারা শুনেছেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে। আশা করি আপনাদের কাছে কিছু হলেও ভালো লেগেছে। তো আজ আমি আপনাদের জন্য একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি কালেক্ট করেছেন সাকিব ভাই। তিনি আবার যার কাছ থেকে কালেক্ট করেছেন, এখানে তিনি আসলে নাম প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার একটি ছদ্মনাম দিয়ে নিচ্ছি। তার নাম হচ্ছে রফিক। তো আমরা ধরে নিচ্ছি রফিক ভাইয়ের কাছ থেকে গল্পটি সাকিব ভাই কালেক্ট করেছেন এবং আমি কালেক্ট করেছি তার কাছ থেকে। তো এই গল্পটি আপনাদের কাছে আমি উপস্থাপন করার চেষ্টা করব আমার মতো করে। আশা করি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে, কিছুটা হলেও ভয়ের অনুভূতি আপনারা আজকের এই গল্প থেকে পাবেন ইনশাল্লাহ। সবাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের কাছে কোনো ভয়ঙ্কর ঘটনা থাকলে আমাদেরকে চাইলেই আপনারা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের ইমেল আইডি দেওয়া থাকবে। তো চলে যাচ্ছি আমি ঘটনাতে, আর সময় নষ্ট না করি। 2000 থেকে 2005-এর ভিতরে ঘটনাটি ঘটেছিল। তো ঘটনাটি রফিক ভাইয়ের সাথে ঘটে। তো রফিক ভাই আসলে শহর থেকেই পড়াশোনা করেছেন, তিনি সবসময় শহরেই থেকেছেন। তো পড়াশোনা কমপ্লিট করার পরে তিনি একটি সুন্দর বেসরকারি প্রতিষ্ঠানে, একটি নামকরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যান এবং চাকরি পাওয়ার সাথে সাথেই তার প্রথম পোস্টিং পড়ে একটি মফস্বল শহরে। তো তারপর যেটি হয়, সে এখানে আরও একটু জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, যেটি হচ্ছে এই সময়ে এই যে অলৌকিক ঘটনা বা 2000 সাল 2005 সালের ভিতরে মানে অলৌকিক ঘটনা যে ঘটে বা এরকম প্যারানরমাল যেসব অ্যাক্টিভিটি হয়, এগুলাতে তার আসলে তেমন কোনো বিশ্বাস কোনো সময়ই ছিল না। চাকরিতে জয়েন করার পরে যেহেতু মফস্বল শহরে চাকরি, ওখানে তার আসলে আত্মীয় স্বজনও কেউ ছিল না। প্রথম 2-1 দিন কোনো রকম আর কি অফিসে কলিগদের সাথে মিটমাট করেই থাকে এবং খুবই দ্রুত 2-3 দিনের ভিতরেই সে একটি বাসা অ্যারেঞ্জ করে ফেলে। বেশ স্বল্প ভাড়া হওয়াতে এবং অফিসেরও বেশ কাছাকাছি তার নতুন বাসাটা। এবং বাসাটা আমি আরেকটু আপনাদেরকে বর্ণনা দিই বাসাটার, কারণ এটি জানা দরকার আপনাদের কাছে। আগে থেকে বর্ণনাটা থাকলে আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তো যেটি হচ্ছে, উনি যে বাসাটি ভাড়া পেয়েছেন সেটি 1 রুমের একটা বাসা, উপরে টিন, ঘরে কাঠের হচ্ছে জানালা, 3 পার্টের, তাও বুঝতে পারছেন বেশ আগের ঘর বাড়ি। 3 পার্টের জানালা, একটি মাত্র জানালা তার ঘরে, আর ঢোকার জন্য একটি দরজা। রান্নাবান্নার জন্য বিশেষ তেমন কোনো সমস্যা হতো না, কারণ ওই সময়কার ঘরগুলোতে হচ্ছে সামনে ছোট একটু বারান্দার মতো থাকতো। সেই বারান্দাতেই সে তার নিজের মতো করেই সে হালকা পাতলা যা পারে সেটি তিনি নিজেই অ্যারেঞ্জ করে খেয়ে সে তার মতো ঘুমিয়ে পড়তেন। এই ছিল তার প্রতিদিনকার রুটিন। আর যে বাড়িটা আসলে খোলামেলা বাড়ি, আশেপাশের বাড়িঘরও দেখা যায় বাড়ি থেকে, এবং যারা বাড়িওয়ালা ওনারাও এই বাড়িতেই থাকতেন এবং তাদের জন্য আসলে আলাদা ঘর ছিল, তাদেরও দোতলা আসলে ওই সেই টিনের ঘরে। এবং বলে রাখি এখানে তার জানালার পাশেই পরিত্যক্ত একটা বাড়ি, এবং ওই পরিত্যক্ত বাড়িটাও কিন্তু দোতলা টিনের ঘর, সামনে বারান্দা আছে। এবং উনি যখন থেকে এসেছেন তখন থেকেই দেখছেন ওই বাড়িটি আসলে তালাবন্ধ অবস্থাতেই পড়ে আছে, ওখানে কেউ থাকেই না। তো প্রতিদিনকার মতো তিনি ওই দিনও অফিস থেকে ফিরে আসেন বাসায় এসে তার নিজের মতো করে রেস্ট নিয়ে তারপরে সে রান্নাবান্নায় মনোযোগ দেন। সে তার মতো হালকা পাতলা একটু রান্নাবান্না করে মোটামুটি সে রাত 11টার দিকে, যেহেতু তিনি শহরে থেকেছেন, শহরে বড় হয়েছেন, মফস্বল এরিয়াতে যদিও সবাই একটু আগে ভাগে শুয়ে পড়েছে, কিন্তু উনি ওই রাত্র 11টার দিকে, 11:30টার দিকে উনি শুয়ে পড়েছেন। শোয়ার এক পর্যায়ে তার ঘুমও আসে, তবে ঘুমের ভিতরে সে একসময় খেয়াল করে তার জানালার বাইরে থেকে কে যেন আস্তে আস্তে করে টোকা দিচ্ছে।
এরপরে কিছুক্ষণ বন্ধ। তারপরে উনি হঠাৎ করে খেয়াল করেন যে এবার টোকার পরিবর্তে ধাক্কা, মানে বেশ জোরে জোরে জানলায় কে যেন ধাক্কা দিচ্ছে, এবং ধাক্কার পরিমাণটা এরকম এক পর্যায়ে যে মনে হচ্ছে যেন জানলা কাঁপছে। তো উনি ঘুম থেকে উঠলেন, যেহেতু তিনি চাকরিজীবী মানুষ, প্লাস শহরে থাকছেন, পড়ালেখা করছেন, একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তো তিনি তার সাথেই কিন্তু তার হাত ঘড়িটা নিয়ে সবসময় ঘুমাতেন, কারণ সকালবেলা ওঠা লাগতো, টাইম দেখা লাগতো। যেহেতু একা ব্যাচেলার মানুষ থাকতো, তাই আসলে ঘরে কোনো দেয়াল ঘড়ি আসলে ছিল না। তো সে তখন তার হাত ঘড়িতে দেখেন, তখন সময় হচ্ছে রাত 12:26। হ্যাঁ, সেই টাইমটাও যথেষ্ট সুন্দর মতো খেয়াল করেছেন। তখন রাত হচ্ছে 12:26। তো উনি চিন্তা করলো, আচ্ছা এই সময় কে জানলায় টোকা দিচ্ছে? আসলে টোকাও না, এক পর্যায়ে ধাক্কাধাক্কি করছে। তো উনি আবার মনে মনে চিন্তা করলেন, তাহলে কি কেউ বিপদে পড়ছে? না হলে এত জোরে তো কেউ কারো ধাক্কা দেওয়ার কথা না। তো উনি বেশ একটা প্রথমে ঘরের ভিতরে বসেই, খাটের উপরে বসেই সে জিজ্ঞাসা করতেছে যে কে, বাইরে কে? যদিও কোনো উত্তর নাই এবং ধাক্কাও থেমে যায়। তো উনি আবারও জিজ্ঞেস করে, বাইরে কেউ থাকলে নাম বলেন, কে আছেন বাইরে সেটি আমাকে জানান। তো দেখা যায় যে না, ওই জানালার বাইরে থেকে আসলে কোনো উত্তর আসছে না। উনি বেশ বিরক্ত হয়ে আবার উনি একটু বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়েন। মানে সে আসলে তার শোয়ার প্রস্তুতি আবার নিয়ে সে শুয়ে পড়ে। তো শোয়ার সাথে সাথে আবারও ধাক্কা। তখন সে বেশ একটু বিরক্তই হইল। বিরক্ত হয়ে সে মোটামুটি কাঠের সেই জানালা খুলে তার কাছে একটা ছোট টর্চ লাইট ছিল, যেহেতু মফস্বল শহরে উনি থাকছেন, তো তার হাতে সে টর্চ লাইট নিয়ে বাইরে টর্চ লাইট মেরে আশেপাশে দেখতে লাগলো যে আসলে কে এইখানে। উনি কিন্তু ঘর থেকে বের হন নাই। হ্যাঁ, উনি জানালা খুলে শুধু জানালা থেকে বাইরে টর্চের আলো ফেলে দেখার চেষ্টা করছেন যে আসলে বাইরে কে। তো উনি দেখেন যে না, আসলে বাইরে কেউ নাই। তো যাই হোক, উনি আবারও কাউকে না দেখতে পেরে উনি আবারও জানালা আটকায় সে তার মতো শুয়ে পড়ে। তো সে মোটামুটি শুয়ে পড়ছে এবং প্রায় তার ঘুম এসে পড়ছে, মানে তন্দ্রা চলে আসছে। এমন সময় সে আবারও খেয়াল করে জানালায় টোকার শব্দ এবং এক পর্যায়ে সেটা ধাক্কায় রূপ নেয়। তো তখন সে আসলে খুবই বিরক্ত হয়ে ওঠে এবং তার আসলে একটু রাগও হয়। আর স্বাভাবিক লিসেনার, এই সময় একটা মানুষের আসলে রাগ হওয়াটাই স্বাভাবিক। সে যখন প্রথমবার সে জিজ্ঞাসা করলো বাইরে কে, কোনো উত্তর নেই। আবার পরের বার যখন সে জানালা খুললো, বাইরের দিকে টর্চ মারলো, তখনও দেখলো কেউ নাই। আবারও সে শোয়ার পরে তাইলে কি কেউ ফাইজলামি করতেছে নাকি, সে একটা মোটামুটি রাগ হয়েই সে চিন্তা করে যে না, ঘর থেকে বের হয়ে দেখবে যে আসলে বাইরে কি আছে। তো যাই হোক, সে তার টর্চ নিল হাতে এবং তার ঘরে একটা বেশ ছোট একটা লাঠির মতো ছিল। আসলে এগুলো মফস্বল এরিয়াতে বা গ্রামের সাইডের এরিয়াতে মানুষের ঘরে অনেক সময়ই থাকে কিছু লাঠি টাইপের মতো জিনিস। সে যেহেতু রাত্রেবেলা বের হবে, সে আবারও সেই লাঠি হাতে নিয়ে এবং টর্চ হাতে নিয়ে দরজা খুলে বাইরে বের হয়। তো যাই হোক, বাইরে বের হয়ে সে তার সেই ঘরের পিছনে যায়। আসলে ঘরের পিছনে সেই পরিত্যক্ত বাড়িটা ছাড়া আর কিন্তু তেমন কিছু নেই। সে ওইদিকেও সব কিছু লাইট টাইট মেরে দেখে, বাড়িওয়ালাদের ঘরের দিকে লাইট মেরে দেখে যে না, আসলে বাড়িওয়ালাদের ঘর থেকে কেউ না। একবার ভাবছিল হয়তো বাড়িওয়ালার ঘরে কেউ অসুস্থ হয়ে পড়ছে কিনা, এর জন্য ধাক্কাধাক্কি করছে। আবার চিন্তা করলো যে বাড়িওয়ালার বাসায় যদি কেউ অসুস্থ হয় তাহলে জানলা থেকে ধাক্কাবে কেন, তারা তো দরজায় নক করবে। তো যাই হোক, তারপরেও আসলে তার যতখানি করার ছিল সে মোটামুটি সব কিছু দেখলো। তো আশেপাশে সে যা দেখলো যে সব বাড়িঘরেরই লাইট টাইট অফ, বাতি টাতি অফ। তার নিজের ঘরের খালি শুধু বাতিটা জ্বলছে। তো সেই হিসাবে বাইরে একটু আলোও ছিল, তার ছাড়াও সে টর্চ লাইট মেরে চারপাশে দেখলো যে না, আসলে কেউ নাই। তো যাই হোক লিসেনার্স, সে কাউকে না পেয়ে তখন সে আবার তার রুমের দিকে চলে আসতে চাইল। তখন হঠাৎ খেয়াল করলো ওই যে পরিত্যক্ত বাড়িটা, ওই বাড়ির এক রুম থেকে একটা লাইট জ্বলছে। তো উনি খেয়াল করলেন যে আমি তো একটু আগেও ওই বাড়িটা লক্ষ্য করছি। তার শরীর একটু শিরশির করে উঠল তখন
হ্যাঁ, তখন সে চাইলো জানতে যে আসলে কি ব্যাপার, ওখানে লাইট জ্বলছে কেন। সে আস্তে আস্তে একটু ভয়ে ভয়ে ওই বাড়ির কাছে যায়। এবং কাছে যাওয়ার পরে এক পর্যায়ে সে আসলে ওই বাড়ির দরজায়, মানে মূল দরজা যেটা আর কি, দরজা খুলে ঘরে ঢুকতে হয়, সে ঘরের দরজায় সে লাইট মারে। তখন সে আরো আশ্চর্য হয়, আসলে ঘরের দরজা বন্ধ। বন্ধ বলতে একেবারে বাইরে থেকে তালা মারা। তাহলে ভিতরে লাইট জ্বলছে কিভাবে? তিনি অস্বীকার করেননি, তার কিন্তু একটু ভয়ও সে পাইছে। তো যাই হোক, ভয়টায় যতটুকুই হোক, তারপরেও তার কৌতূহল মেটানোর জন্য, যেহেতু একদম যুবক বয়স, নতুন চাকরি, তারপরেও এরকম একটা জিনিস দেখছে, লাইট কিন্তু তখনও জ্বলতেছে ওই ঘরে। অন্যদিকে যখন লাইট মারলো, টর্চ লাইট মারলো, তখন কিন্তু আসলে অন্যদিকে আসলে কেউ নাই। এক পর্যায়ে সে ঘরের কাছাকাছি যায়। যাওয়ার পরে সে খেয়াল করে যে ওই ঘরের জানালা থেকে একটা মেয়ে মানুষের অবয়ব দেখা যাচ্ছে। সে প্রথমে এই মেয়ে মানুষের অবয়বটি দেখে বেশ একটু থমকে দাঁড়ায় যে সে কি করবে। সে কি আসলে কাছে যাবে, বা ওইটা কি জিনিস সেটা দেখার জন্য যাবে? হ্যাঁ, এটা সে আসলে একটু কিছুক্ষণ চিন্তা করে, এবং চিন্তা করার এক পর্যায়ে তার আসলে মাথায় কি হয়, সে আবারও সেই দরজার দিকে, ওই ঘরে ঢোকার যে দরজা, সেই দরজার দিকে সে টর্চ ফেলে। তখন অবাক করা কাণ্ড, সে দেখতে পায় যে ঘরের দরজা খোলা। সেখানে কোনো তালা মারা নেই, যেটা সে একটু আগেও কনফার্ম হয়েছিল। ফার্স্ট টাইম সে যখন টর্চ লাইট মারে, তখন কিন্তু সে দেখছিল যে ঘরে হচ্ছে তালা মারা। কিন্তু পরবর্তীতে সে যখন আবারও ঘরের দরজায় টর্চ লাইট মারে, তখন কিন্তু সে দেখতে পেল দরজাটা কিছুটা খোলা। খোলা তো অবশ্যই, এবং কিছুটা খোলা, এবং সেই খোলা অংশ থেকে ওই ঘরের ভিতর থেকে লাইটের আলো বাইরে পড়ছে। তো তখন তার আসলে কৌতূহল আর সে দমন করতে পারে না। সে আস্তে আস্তে ধীর পায়ে ওই খোলা জানালার মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটিকে এক পর্যায়ে সামনাসামনি দেখতে পায়। বলা বাহুল্য, মেয়েটি অপরূপ সুন্দরী, যা আসলে বলার বাইরে। তিনি যেভাবে বর্ণনা করেছেন যে এরকম সুন্দর মেয়ে সে ইতিপূর্বে কখনো দেখেনি। সে এক পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি কে? তখন মেয়েটি বেশ সুন্দর এবং মায়াবী গলায় বলল যে আসলে এই বাড়িটা আমাদের, আমরা সবসময় এই বাড়িতে থাকি না, মাঝে মধ্যে আসি। তো আজকেও আমরা এসেছি এই তো কিছুক্ষণ আগে। তো উনি বলল যে আচ্ছা ঠিক আছে, যার বাড়ি সে তো আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। উনি আবার জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি তাহলে এত রাতে জানালা খুলে দাঁড়ায় আছেন? বলল যে না, আমি আসলে দেখছিলাম বাইরে কিছু একটা, তাই এখানে দাঁড়িয়েছিলাম। তো এক পর্যায়ে তারা একটু কথাবার্তা বলার পরে মেয়েটা হঠাৎ তাকে জিজ্ঞাসা করে, কেন ভাই, আপনি কি ভয় পেয়েছেন? তখন রফিক ভাই বলে ওঠে যে না, কেন, ভয় পাবো কেন? তখন মেয়েটি বলে যে না, আমি আসলে একটু আগে আহ, শুনতে পেলাম কে যেন জালনা ধরে ধাক্কাচ্ছে, তাই আমি আসলে দেখতে আসলাম যে কি ব্যাপার। তো আমি জানলা খুলে দেখি আপনাদের ওই জানলাতে, ওই ঘরের ওই জানলার পাশে একটা অবয়ব দাঁড়িয়ে জানলা ধরে ধাক্কাচ্ছে। তাই আমিও কিছুটা ভয় পেয়েছিলাম, আমি লাইট অফ করে দিয়েছিলাম। আর এখন আপনার বাইরে আসার শব্দ পেয়ে আমি আবার লাইট জ্বালায় জানলা খুলে দেখতেছি যে কি ব্যাপার। তখন আসলে রফিক ভাই কনফার্ম হয় যে না, আসলেই কিছু একটা তার জানলা ধরে ধাক্কাচ্ছিল। তো এক পর্যায়ে মেয়েটা একটা জিনিস আবদার করে যে ভাই, তাহলে আমাকে একটু হেল্প করেন। তখন বলল যে কি হেল্প? বলল যে না, আমরা তো এখানে আসছি হঠাৎ, আমাদের আসলে আমাদের একটা রুমের লাইট লাগানো হয়েছে, একটা রুমের লাইট লাগানো হয় নাই। আপনি একটু ভিতরে আসেন, একটা রুমের লাইটটা একটু হোল্ডারে লাগায় দেন। তো স্বাভাবিক, যেহেতু প্রতিবেশী আর এত রাত হয়ে গেছে, তো সে চিন্তা করলো যে না আচ্ছা ঠিক আছে, লাইটটা লাগাই দেই। তো সে এক হাতে টর্চ, এক হাতে লাঠি, এই দুটো নিয়ে সে ঘরে বারান্দায় প্রবেশ করে। বারান্দার এক পাশে একটি ছোট্ট ওয়াশরুম, অন্য পাশে আরেকটি ছোট্ট রুম, প্লাস ঘরের ভিতরে পাশাপাশি দুটো রুম থাকে। তো সে বারান্দায় ঢুকে কাউকে দেখতে পেল না। সো যেই রুমে অন্ধকার, সেই রুম থেকে মেয়েটা বলছে যে এখানে আসেন।
ভিতরে চলে আসেন, এই রুমের লাইটটা একটু লাগাতে হবে, আপনি একটু লাগিয়ে দিয়ে যান। তখন রফিক ভাই আস্তে আস্তে, সেই রুম অন্ধকার হলেও তার হাতে টর্চ ছিল, সে টর্চ জ্বালিয়ে সুন্দর মতোই সেই রুমে প্রবেশ করে এবং এক পর্যায়ে মেয়েটির কাছ থেকে সে লাইটটি এক হাতে নেয় আর হচ্ছে টর্চটি এক হাতে নেয়। তখন তার যে লাঠিটা সাথে ছিল সেটি সে ফ্লোরে রেখে দেয়। তো আসলে হোল্ডারটা বেশ একটু উপরে থাকায় রফিক ভাইয়ের আসলে লাইটটা সেখানে অ্যাডজাস্ট করতে একটু কষ্টই হচ্ছিল। তো এক পর্যায়ে মেয়েটিকে রফিক ভাই জিজ্ঞাসা করলো, আচ্ছা বাড়িতে কি আপনি একা? তখন আসলে রফিক ভাই একটা কণ্ঠ শুনতে পান, এমন এক কণ্ঠ যেন তার শরীরের সব রক্ত জমে যাচ্ছিল, আর কণ্ঠটি ছিল একটা পুরুষালী মোটা গমগমে গলা। আর সেই কণ্ঠে বলে উঠল, আমরা কোথাও একা যাই না, তোরও একা অপরিচিত ঘরে ঢোকা উচিত হয়নি। তখন সে আতঙ্কে তার শরীর এমনভাবে শিউরে উঠছে, সে তার হাত থেকে দুইটা জিনিসই আসলে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তো সে অন্য রুমে যে অন্য লাইটটা জ্বলতেছিল, হঠাৎ সেই লাইটটিও অফ হয়ে যায়, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় চারপাশ। মানে তখন সে আর অন্য কিছুই দেখতে পাচ্ছে না, কারণ তার হাতের টর্চও পড়ে গেছে, লাঠিও সে নিচে ফেলায় রাখছে। হ্যাঁ, তো এক পর্যায়ে সে আসলে ইমব্যালেন্স হয়ে সে চেয়ার থেকে পড়ে যায়। ফ্লোরে পড়েও সে বেশ একটু আঘাতও পায়। কি ধরনের আঘাত পায় সেটি এই ঘটনার ভিতরেই আপনারা জানতে পারবেন। তো যাই হোক, সে ওই অবস্থায় পড়ে থেকে দেখে একটা নিকষ কালো অবয়ব, যার আসলে চেহারাটা উনি সেই অন্ধকারের ভিতরেও বুঝতে পারছিলেন। কিভাবে বুঝছিলেন সেটিও বলে দিচ্ছি আপনাদেরকে, যে চেহারাটা একদম একটা প্লেটের মতো চ্যাপ্টা গোলাকার একটা চেহারা, এবং সেই গোলাকারের অংশের ভিতরে কোনো নাক, মুখ বা কপাল সে আইডেন্টিফাই করতে পারেনি, শুধু দুটো চোখের মতো অবয়ব সে দেখতে পারছে। জাস্ট এই গোল থালাটার মাঝখানে দুটো চোখের মতো, যেটা থেকে বেশ উজ্জ্বল আকারের গমগমে একটা আলোর মতো বের হয়ে আসছে, এবং সেই আলোর প্রতিফলনেই সে ওই অবয়বের চেহারা দেখতে পাচ্ছে, এবং একটা মুখগহ্বর মনে হচ্ছে তার ঠিক বুকের উপরে, এবং সেভাবেই সেই পুরুষ অবয়বটি এই রফিক ভাইয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে আর হুঙ্কার ছাড়ছে। তো তখন তার হঠাৎ খেয়াল হয়, আচ্ছা ওই মেয়েটা তো এখানে ছিল, তাহলে কি কিছু একটা ঘরের ভিতরে ঢুকে পড়লো, তাহলে মেয়েটা কোথায়? তখন সে আসলে মেয়েটাকে আন্দাজ করে তাকালো, মানে সে তো আসলে যখন ওই লাইট লাগানোর জন্য চেয়ারে উঠেছে তখন কিন্তু সে খেয়াল করছে যে মেয়েটা কোথায় দাঁড়ায় আছে, মেয়েটা তার হাতে যে লাইট দিছে, তো একটা আনুমানিক অবস্থান মেয়েটার আর কি যেখানে ছিল সেটি সে নির্দিষ্ট করে তাকালো। যখন সে মেয়েটির দিকে তাকালো তখন সে আরো অবাক হয়ে গেল, এবং সেই মেয়েটির চেহারা ছিল এরকম, সেটা বোঝা যাচ্ছে যে এটা একটা নারী অবয়ব, বেশ বলিষ্ঠ আকারের নারীর অবয়ব, এবং তার শরীর জুড়ে কেঁচোর মতো এক ধরনের জীব ঘুরে বেড়াচ্ছে। লিসেনার্স, একটু চিন্তা করেন যে একটা অবয়ব আপনি রাতের বেলা দেখতে পাচ্ছেন অন্ধকার ঘরের ভিতরে, তার চোখে থেকে যে আলো বের হচ্ছে সে আলোতে তার অবয়ব আপনি বুঝতে পারছেন, যে অবয়বটির সারা শরীরে সাদা কেঁচোর মতো কীট ঘুরে বেড়াচ্ছে, এবং সে একটু একটু করে আপনার দিকে এগিয়ে আসছে। সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন। এরকম একটা পরিস্থিতির ভিতরে রফিক ভাই চেষ্টা করলো চিৎকার দেওয়ার, কিন্তু অদ্ভুত কাণ্ড, সে যতই চেষ্টা করছে তার গলা থেকে একটা টু শব্দও বের করতে পারছে না। এক পর্যায়ে সে হাতড়াহাতড়ি করে তার সেই লাঠিটা হাতে পায়। তো সে যখন লাঠিটা হাতে পায় তখন অলরেডি ওই মেয়ে অবয়বটি তার প্রায় কাছে চলে আসছে, আর বিকট দুর্গন্ধ বের হচ্ছে তাদের শরীর থেকে। তখন সে যাই হোক আল্লাহু আকবার বলে সেই হাতের লাঠি দিয়েই আঘাত করে ওই মেয়েটির ওই অবয়বটির দিকে। তখন সে বুঝতে পারে যে না, কিছুতে একটা গিয়ে সে যে আঘাত করছে, সে যে লাঠি দিয়ে বাড়ি মারছে, সেই বাড়িটা আসলে কোনো একটা কিছুর গায়ে আসলে লাগছে,
এবং ওই অবয়বটির গায়ে ওই লাঠির আঘাত লাগার পরে সে অবয়বটি কিছুটা দূরে সরে যায় এবং তারপরে প্রাণপণ চেষ্টা করে সে ওখান থেকে ওঠার এবং বাইরে বের হয়ে আসার। তখন সে খেয়াল করে যে চেয়ার থেকে যে সে পড়ে গিয়েছিল, আসলে চেয়ার থেকে পড়ে তার পা দুটোই মচকে যায়, যার জন্য সে ঠিকভাবে উঠেও দাঁড়াইতে পারছিল না, যেতেও পারছিল না। যা হোক, কোনোভাবে একদম শেষ মুহূর্তে সে হাতে ভর করে কোনো রকম বুকে ঘষে ঘষে হাত দিয়ে হাতড়ে হাতড়ে সে দরজা দিয়ে সামনের বারান্দায় বের হয়ে আসে এবং এক পর্যায়ে সে চিৎকার করতে সক্ষম হয় এবং সে চিৎকার করে। আশ্চর্যের বিষয়, যেই খোলা দরজা দিয়ে সে ভিতরে ঢুকেছিল নির্দ্বিধায় টর্চ হাতে, সেই মেইন দরজা এখন আটকানো বাইরে থেকে। সে খেয়াল করছে ভিতর থেকে দরজা আটকানো না, দরজা আসলে বাইরে থেকেই আটকানো। তখন তো তার মাথায় আর কিচ্ছু নাই, দরজা যদি আটকানো থাকে তাহলে আমি ভিতরে আসলাম কি করে। তখন সে এক নাগাড়ে চিৎকার করতে থাকে এবং কিছুক্ষণ পরেই সে শুনতে পারে যে কিছু পায়ের শব্দ, কিছু মানুষের কোলাহলের শব্দ এগিয়ে আসছে, কিছু লাইটের অংশবিশেষ দেখা যাচ্ছে। তো আসলে এর পরবর্তীতে যেটা ঘটেছিল সেটি হচ্ছে, তার ওই চিৎকারের শব্দ শুনে আশেপাশের বলেছিলাম তার বাড়িওয়ালারা থাকে এই একই বাড়িতেই পাশাপাশি রুমে, তো তারা আসলে বেরিয়ে আসেন, আশেপাশে আরও 2-1 ফ্যামিলির লোকজন বেরিয়ে আসেন হাতে টর্চ লাইট নিয়ে। তো এক পর্যায়ে তারা ওই চিৎকারের শব্দের উৎস খুঁজতে খুঁজতে ওই পরিত্যক্ত বাড়িতে আসে এবং আসার পরে তারা নিজেরাও থমকে যায় এবং দেখে যে ঘরে দরজা লাগানো, ভিতর থেকে শব্দ আসছে। তো রফিক ভাই সে চিৎকার করে বলার চেষ্টা করছে সব এবং বলে যাচ্ছে, আমি রফিক, আমাকে এখান থেকে বের করুন, আমি এখানে আসি, আমি বিপদে আছি, ভিতরে কি যেন আছে, আমাকে মারার চেষ্টা করতে। যাক, সে তাদের কাছে হেল্প চায়। তো যাক, হেল্প পাইতেও খুব বেশি দেরি হয় না, বাইরে থেকে খুব দ্রুত সময়ের ভিতরেই আসলে দরজা ভাঙা হয়, এই তালা ভাঙা হয়, তালা ভেঙে তাকে বের করা হয়। বের করে তারপরে তার কাছে জানতে চাওয়া হয়, তুমি এই ঘরের ভিতরে ঢুকলা কেমনে? তুমি রাতে আসছো ঠিক আছে, বের হয়েছো ঠিক আছে, শব্দ শুনছো সব ঠিক আছে, যেই দরজায় বাইরে থেকে তালা দেয়া এবং তুমি জানো এটা পরিত্যক্ত বাড়ি, তুমি এর ভিতরে কিভাবে ঢুকলা? আসলে এই প্রশ্নের উত্তর উনি এখনো পর্যন্ত পান নাই, কেউই আসলে এই প্রশ্নের উত্তর বের করতে পারেন নাই। তো যাই হোক, সে তার ওই অসুস্থ পা নিয়ে মাসখানেক বেশ হসপিটালাইজ ছিল এবং মাসখানেক পরে সে ভালোও হয়। পরবর্তীতে সে ওখান থেকে চাকরি ছেড়েও চলে আসে। তো লাস্ট নিউজটা এরকম যে উনি পরবর্তীতে আরও বেশ কয়েক বছর পরে ওই এলাকায় আবার গিয়েছিলেন কোনো একটা কাজে এবং জানতে পারেন তার পরবর্তীতে গিয়ে যে এই বাড়িটি যাদের ছিল তারা আসলে ফিরে আসছে, তারা সম্পূর্ণ বাড়িটি ভেঙে ফেলছে, এখানে তারা আবার নতুন করে ঘর বাড়ি তুলবে এবং আশেপাশে অন্য অন্য মানুষের কাছ থেকে খবর নিয়ে জানলো, যেহেতু উনি এই এলাকায় থেকে গেছেন কিছু বছর আগে, কিছু মানুষ তাকে চিনত, যে আসলে তারপর থেকে ওই বাড়িতে মাঝে মধ্যেই লাইট দেখা যেত, লাইট জ্বলতো এবং বাইরে থেকে তালা মারা সেটাও দেখা যেত এবং একটি মেয়ের অবয়বও সেখানে দেখা যেত। কিভাবে এখানে এসেছে, কারা এখানে এসেছে, যদিও এর পরবর্তীকাল থেকে ওই বাড়িতে কারোর সাথে আর কোনো কিছু ঘটেনি, কারণ রফিক ভাই থেকেই আসলে সবাই একটু সাবধানও হয়ে গিয়েছিল যে এরকম কিছু দেখা গেলে ওখানে আর যাওয়া যাবে না। তো পরবর্তীতে আসলে শেষ খবর হচ্ছে ওই বাড়িটি ভেঙে ফেলা হয় এবং সেখানে নতুন করে নতুন বিল্ডিং নির্মাণ করা হয়। তো এই ছিল আজকের ঘটনা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একটু দীর্ঘ হয়ে গেল ঘটনাটা, আসলে আমি এরকমভাবে আপনাদেরকে ঘটনা এর আগে একটা বলেছিলাম, আর এটি আমার এরকমভাবে নিজের কণ্ঠে বলা ফার্স্ট ঘটনা। আর এছাড়াও আপনারা আমাদের কাছে এই চ্যানেলে কিন্তু বেশ কিছু গল্পের ঘটনা আপনারা শুনেছেন। তো আশা করি আমরা আপনাদের কাছাকাছি পৌঁছাতে পারবো। আপনাদের কাছে যদি এই ধরনের ভয়ঙ্কর ঘটনা থাকে আমাদেরকে আপনারা নির্দ্বিধায় পাঠাতে পারেন, আর আমি চেষ্টা করব আরও কিছু ঘটনা আপনাদের জন্য কালেক্ট করে আরও একটু ছোট ছোটও যদি হয় তাহলেও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।